পর্ব 546। মল্লিক পরিবারের শাস্তি। একদিকে যখন নীলের মাথায় একসাথে অনেকগুলো সম্ভাবনার কথা ঘুরছিল, অন্যদিকে তখন কুনাল এমনভাবে মল্লিক পরিবারের প্রধান মিস্টার মল্লিককে দেখছিল যেন ওর সামনে দুনিয়ার সবচেয়ে বড় জোকার দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে কলকাতা শহরে খুব কম লোকই আছে যারা নীলের আসল পরিচয় জানে না, আর মল্লিক পরিবার যাদের কিনা নীলই এই জায়গায় এনেছে তারাই এখনো নীলকে চিনল না। এটা ভেবে ওর খুবই অবাক লাগছিল। এদিকে মিস্টার মল্লিক একইভাবে নিজের তেজ বজায় রেখে বললেন, নীল, তুমি আর যাকেই বোকা বানাও আমায় কিন্তু বোকা বানাতে পারবে না। আমি তোমায় আর তোমাদের সেন পরিবারকে খুব ভালো মতো চিনি, জানি প্রয়োজন পড়লে তোমরা গাধাকেও বাবা ডাকতে ছাড়ো না। তাই বলছি, সময় নষ্ট না করে বেরো এখান থেকে। তোমার সঙ্গে ভাট বকে নষ্ট করার মতো সময় আমার নেই। এটা বলেই কুণালের দিকে তাকিয়ে উনি বললেন, মিস্টার লাহা, আপনার কাছে আশা করি একটু সময় আছে, তাহলে আমরা বসে একটু চা খেতে খেতে কথা বলতে পারি। আপনি বললে আমি আপনার জন্য এখানেই ডিনারের একটা এলাহি বন্দোবস্ত করে দিচ্ছি, যা আপনার ঠিক মনে হয়। গোটা কলকাতা জানতো লাহা পরিবার কতখানি শক্তিশালী। বহু বছর ধরে এই শহরে রাজত্ব করেছে ওরা। হ্যাঁ, কল্লোল চ্যাটার্জি আর আখতার আলী এসে খেলাটা খানিক ঘুরিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু কুণাল আবারও নিজের পরিবারকে একেবারে টপ পজিশনে নিয়ে যেতে কোনো কসুর বাকি রাখেনি। ওর পরিবারের সঙ্গে মল্লিকদের তাই তুলনাই হয় না, কারণ মল্লিকরা শহরের নামি দামি পরিবারের দলে এসে মিশেছে এই কিছুদিন হলো। সুতরাং লাহা পরিবারের কাউকে চটানোর ভুল মল্লিকরা কখনোই করতো না। তাই মিস্টার মল্লিক কুণালের সঙ্গে একটা খাতির জমানোর চেষ্টা করছিলেন। উনি জানতেন কুণালরা একটা বিশাল বড় মাল্টিন্যাশনাল কোম্পানি হলে ওদের সামনে মল্লিকরা সদ্য শুরু হওয়া একটা স্টার্ট আপ। রিসোর্সও মল্লিকদের কাছে তেমন কিছু ছিল না এখনো। এদিকে প্রিয়াঙ্কা মল্লিক যখন জানতে পারল নীল ওদের বাড়িতে এসেছে, তখন দ্রুত ও নিজের ঘর থেকে বেরিয়ে এলো আর নীলের সামনে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে বলল, নীল, আপনি? প্রিয়াঙ্কার এই রিয়াকশন দেখে মিস্টার মল্লিক হতবাক হয়ে গেলেন। অবাক মুখে বললেন, প্রিয়াঙ্কা, তুই কি করছিস এটা? সেন পরিবারের এই অপদার্থ জামাইয়ের সামনে মাথা নোয়াচ্ছিস কেন? মিস্টার মল্লিক অবাক মুখে ভাবছিলেন, নীলের সাথে তো সেন পরিবারের অন্যান্যদের আর কোনো সম্পর্কও নেই এখন। সেন পরিবারও পুরোপুরি বরবাদ হয়ে গেছে। তবে চিন্তার কথা হলো, মিস্টার কুণাল লাহার সঙ্গে এর ভালো সম্পর্ক তৈরি হলো কি করে? কথাগুলো ভাবতে ভাবতে একটু থমকে মেয়েকে আবার জিজ্ঞেস করলেন, প্রিয়াঙ্কা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস না এর সামনে মাথা ঝোঁকালে মল্লিক পরিবারের ইমেজ নষ্ট হতে পারে? বাবার কথায় প্রিয়াঙ্কা মোটেই পাত্তা দিল না। এমন ভান করলো যেন কথাটা শুনতেই পায়নি। সোজা গিয়ে নীলের সামনে দাঁড়ালো ও। মাথা ঝুঁকিয়ে অপ্রস্তুত মুখে বলল, মিস্টার নীল, আই এম সরি। আসলে বাবা বা আমাদের বডিগার্ডরা কেউ আপনার আসল পরিচয় জানেন না। এই মুহূর্তে নিজের পরিবারের ওপর প্রিয়াঙ্কার খুব রাগ হচ্ছিল, আর ও বুঝতে পারছিল যে বাবার ভুলের খেসারত দিতে গোটা মল্লিক পরিবারকে একটা বিপদের মুখে পড়তে হতে পারে। নীল এদিকে রাগ নিয়ে প্রিয়াঙ্কাকে বলল, তোমার পরিবার কি সবাইকে এরকম কুকুর বিড়ালের মতো ট্রিট করে? আজ ক্ষমতা পেয়ে তোমরা খুব লাফাচ্ছ, কাল যখন ক্ষমতা থাকবে না তখন কি করবে? আর তোমরা কি এটা ভুলে গেছো যে সব ক্ষমতাশালী মানুষের ওপরও ক্ষমতাশালী মানুষও থাকে? ঈশ্বরই মানুষকে অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি সব দেন, আর তোমার পরিবার নিজেদেরকেই ভগবান বলে মানতে শুরু করে দিয়েছে। নীলের কথাগুলো শুনে মিস্টার মল্লিক আরো রেগে উঠলেন। এটা ঠিক হচ্ছে না বলেই দ্রুত নিজের মেয়ের দিকে কড়া চোখে তাকালেন উনি। তারপর নীলকে ফুঁসে উঠে বললেন, নীল, তোমার কি মনে হয় তুমি যা চাও তাই করতে পারো? মুখে যা আসবে তাই বলতে পারো? তোমার আসল পরিচয় কিন্তু আমি খুব ভালো করে জানি। এটাও জানি যে তোমার এত ফুটানি সব তোমার বউয়ের সম্পত্তির ওপর নির্ভর করে। ওর টাকায় চলো তুমি। আমাদেরকে উচিত শিক্ষা দেবে এত ক্ষমতা তোমার আছে নাকি? চেঁচামেচি শুনে প্রিয়াঙ্কার কাকা অমল মল্লিকও বেরিয়ে এসে সব কথাগুলো শুনতে পেয়েছিলেন। কঠিন মুখে এগিয়ে এসে বললেন, যদি আজ মিস্টার লাহা তোমার সঙ্গে না থাকতেন তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলতেও আমরা দ্বিধা করতাম না। আসলে অমিতকে নিয়ে পরিবারের সবাই খুব চিন্তায় ছিল। তার উপর নীল, যাকে মিস্টার মল্লিক এবং ওনার ভাই একেবারেই পছন্দ করতেন না, সে এসে এসব কথা বলে ওদের রাগ আরো বাড়িয়ে দিচ্ছিল। যে কনফিউশনটা সৃষ্টি হয়েছিল তাতে অবশ্য মল্লিক পরিবারেরও দোষ ছিল না। ক্ষমতায় আসার পর থেকে ওদের মাথার ওপর অনেক কাজের চাপ ছিল। একবার এই ব্যবসা তো আরেকবার ওই ব্যবসার কাজে সবাই এদিক ওদিক ছোটাছুটি করছিল। বাইরের দুনিয়ার সঙ্গে ওদের তেমন যোগাযোগই ছিল না। তাই বাড়ির বাইরে কলকাতা শহরে কি হচ্ছে ওনারা জানতেনই না। জানলে নীলের সঙ্গে এই আচরণ করা সাহসী পেতেন না কেউ। এদিকে কুণাল একপাশে সরে এসে কঠিন মুখে বলল, ভুলে যান আমি আদৌ এখানে আছি। এইবার তো আমি দেখতে চাই আপনারা নীলের সঙ্গে শেষ অবধি কি আচরণ করেন। এটা শুনেই মিস্টার মল্লিক খুশি হয়ে বললেন, এই তো, এবার মিস্টার লাহাও স্বেচ্ছায় সিন থেকে সরে গেছেন, সুতরাং আমি আর এই লোকটাকে এক মুহূর্ত আমার বাড়িতে দেখতে চাই না প্রিয়াঙ্কা। বলেই জোরে তালি বাজিয়ে বডিগার্ডদের উদ্দেশ্য করে বললেন, আমার কথা মন দিয়ে শোনো, এই নীলকে ঘাড় ধরে বাইরে বের করে দিয়ে এসো, এক্ষুনি যাও।
ও যদি বাধা দিতে আসে তাহলে ওর হাত পা ভেঙে দিও, আমার অনুমতি রইল। ইয়েস স্যার। সব বডিগার্ডরা একসাথে মাথা নেড়ে নির্ভয়ে এগিয়ে এলো। এবার কুণালের সঙ্গে লড়তে হবে না ভেবে ওরা নিশ্চিত ছিল। মিস্টার মল্লিকের সামনে নীলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে সবাই বেশ বাহবা কুড়োবে ভেবে প্রস্তুত হচ্ছিল, কিন্তু তখনই প্রিয়াঙ্কা এগিয়ে এসে গর্জন করে বলে উঠল, আমিও দেখি ওনার ওপর কে হামলা করে। বডিগার্ডস, তোমরা কিন্তু ভুলে যেও না তোমাদের আসল মালিকটা কে। এটা শুনেই বডিগার্ডরা থমকে দাঁড়িয়ে গেল। ওরা জানতো মল্লিক পরিবারের হয়ে কাজ করলেও আসলে ওদের মাইনে আসে প্রিয়াঙ্কার পকেট থেকেই। তাই পরিবারের আসল ক্ষমতাও ছিল প্রিয়াঙ্কার হাতে। ওর জন্যই বডিগার্ডরা দিনে 3 বার ভালো মন্দ খেতে পেত, ওষুধ পেত, মাইনে পেত। এদিকে মিস্টার মল্লিক এটা শুনে রেগে উঠে বললেন, প্রিয়াঙ্কা, তুই সত্যিই আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছিস আজ? তাহলে কি তুই এই মল্লিক পরিবারের অংশ না? দেখছিস না এই ছেলেটা কিভাবে আজে বাজে কথা বলে উস্কাচ্ছে আমাদের? ওকে একটা বড় শাস্তি না দিলে আমার কি সম্মান থাকবে বল? তোর কি মনে হয় না এই ঘটনার কথা জানাজানি হলে তোর বাবার উপরেই সবাই হাসবে? আমাদের পরিবারকে ভবিষ্যতে কি আর কেউ সিরিয়াসলি নেবে, গুরুত্ব দেবে? মল্লিক পরিবারের ভাবনা চিন্তা কিন্তু বেশ গতানুগতিক ছিল, কিন্তু আজ শুধু প্রিয়াঙ্কার জন্যই শহর জুড়ে মল্লিকদের এত রমরমা। কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছিল ওরা। কিন্তু কথা হলো, প্রিয়াঙ্কাকে এত গুরুত্ব ওরাই বা দিতেন কেন? তার কারণ এটাই যে মিস্টার মল্লিক এবং ওনার ভাই অমল জানতেন কলকাতা শহরের ওপর মহলের মানুষদের সঙ্গে প্রিয়াঙ্কার ভালো রকম যোগাযোগ আছে। ওনারা চেয়েছিলেন প্রিয়াঙ্কা যেন এই কন্ট্যাক্টগুলো কাজে লাগিয়ে তাদের সাহায্য নিয়ে পরিবারের আরো লাভ করাতে পারে, আরো টাকা রোজগার করতে পারে। মল্লিকদের এই অহংকার আর তেজের পেছনেও একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। ওনারা জানতেন যে প্রিয়াঙ্কার এই কন্ট্যাক্টরা মল্লিক পরিবারকে সব বিপদ থেকে বাঁচানোর জন্য সব সময় পাশে আছে। তাই আজ নয় তো কাল কলকাতা শহরের নাম্বার 1 ফ্যামিলির পজিশনটা মল্লিকরা ঠিক পাবে। তাহলে ওদের আর ভয় কিসের? তবে প্রিয়াঙ্কাও কিন্তু আজ একেবারে নির্ভয়ে কড়া গলায় বাবাকে বলল, বাবা, আমি কিন্তু যা করছি সব নিজের পরিবারের ভালোর জন্যই করছি। তুমি কি চাও না অমিত জীবন্ত অবস্থায় বাড়ি ফিরে আসুক? তোমার কি সত্যিই মনে হয় কিছু এক্সপার্টদের টাকা দিয়ে তুমি অমিতকে নিরাপদে এখানে ফিরিয়ে আনতে পারবে? এই শুনে মিস্টার মল্লিক এবার থমকে বললেন, মানে তুই কি বলতে চাস? অমিতের ব্যাপারটার সঙ্গে এই নীল জড়িয়ে আছে? অমলও চমকে উঠলেন। এসব কি বলছিস প্রিয়াঙ্কা? সত্যিটা শুনেই যেন একটা হিংস্র ভাব ফুটে উঠল ওনার মুখে। নীলের দিকে তাকিয়ে ফুঁসে উঠে বললেন, বাহ নীল, তুমি তো সত্যি অনেক দূর পৌঁছে গেছো। মাথা থেকে সেন পরিবারের ছাতাটা সরতেই সভ্যতা সততা সব ভুলে গেছো? গ্রামের গুন্ডাদের মতো এখন চুরি ছিনতাই কিডন্যাপিং এর সঙ্গে জড়িয়ে গেছো নাকি? কিন্তু মল্লিক পরিবারের সঙ্গে এটা করার সাহস হলো কি করে তোমার? ইস্পাত নীতি ভুলে গেছো? শাস্তি পাওয়ার কোনো ভয় নেই তোমার? থাকলে দ্রুত অমিতকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কথাটা বলে এবার আর অবজ্ঞা অবহেলা নয়, বরং রাগ ঘেন্নার একটা হিংস্র দৃষ্টিতে দুই ভাই তাকিয়েছিলেন নীলের দিকে। এদিকে ওদের কথা শুনে নীল এবার স্মিত হেসে কাঁধটা আলতো ঝাঁকিয়ে বলে উঠল, আমি ভাবিনি এই বয়সেও আপনাদের কথায় এত ধার থাকবে। যে বয়সে ভগবানের নাম করা উচিত সেই বয়সে আপনারা দেখছি দোষারোপ আর পাল্টা দোষারোপের খেলায় নামলেন। এতক্ষণে নীল ভালো মতো বুঝে গিয়েছিল যে আদ্রিতার কিডন্যাপিং এ মল্লিক পরিবারের কোনো হাত নেই। নইলে মিস্টার মল্লিক আর অমল বহু আগেই আদ্রিতার নাম করে নীলকে ভয় দেখানোর বা হুমকি দেওয়ার চেষ্টা করতেন। মিস্টার মল্লিক এদিকে দাঁতে দাঁত পিষে কঠিন মুখে বললেন, নীল, যা বলছি ভালোই ভালোই সেটা করো। তাড়াতাড়ি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, নইলে কিন্তু পুলিশ ডাকতে আমার 2 সেকেন্ডও লাগবে না। নীল এবার শান্ত গলায় বলল, আপনার ছেলেকে গায়েব করার পেছনে আমার কোনো হাত নেই। আমি এখানে অন্য একটা বিষয়ে কথা বলতে এসেছিলাম, কিন্তু এখানে এসে মল্লিক পরিবারের আচার আচরণ দেখে আমার মোটেই ভালো লাগেনি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনেই প্রিয়াঙ্কার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু বাকিদের মধ্যে কোনো হেলদোলই দেখা দিল না। নীলের দিকে একটা ব্যঙ্গের তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়েছিলেন ওনারা। হেসে বললেন, শুনলি অমল কি বলছে? এই কুকুরটার নাকি আমাদের আচার আচরণ ভালো লাগেনি। এই ছেলেটা নিজেকে ভাবেটা কি? সেন পরিবার তো বোধহয় আর বেঁচেও নেই। থাকলেও এই মুহূর্তে আমাদের জুতো চাটার মতো অবস্থা ওদের। দাঁড়া, এত বড় বড় বাতেলা দিচ্ছে তো, আগে দেখি এই কুকুরটা কি সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অপমানে আত্মহত্যা করবে ভেবেছে নাকি? এই বলে দুই ভাই ব্যঙ্গ করতে লাগলেন, কিন্তু এদিকে ভয়ে প্রিয়াঙ্কার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। ইচ্ছে করছিল আজ রাগের চোটে বাবা কাকাদের গায়ে হাত তুলেই ওদেরকে চুপ করায়। এটা বুঝিয়ে দেয় যে আজ যে মানুষটাকে ব্যঙ্গ করে ওরা হাসছে সে এখন কলকাতা শহরের ভগবান। মিস্টার মল্লিকরা এসব বলে আসলে নিজের হাতে নিজেদের কবর খুঁড়ছেন। তাই পরিস্থিতি সামাল দিতে একটা প্রবল আকুতি নিয়ে নীলের দিকে তাকিয়েও বলে উঠল, প্লিজ নীল। সেটা বুঝে নীল বলল, চিন্তার কিছু নেই, এই ছোট একটা শাস্তি, তোমাদের খুব বেশি অসুবিধা হবে না প্রিয়াঙ্কা। বলেই 2 পা এগিয়ে এসে নীল ফোনটা বের করে কুশল বরাটকে কল লাগালো। বলল, ঠিক 10 মিনিটে মল্লিক পরিবারের সমস্ত অ্যাসেটস
সব সম্পত্তি ঠিক 40% কমে যায় যেন। বলেই নীল ফোনটা কেটে দিল। সেটা দেখে আবারও মিস্টার মল্লিকরা ব্যঙ্গের সুরে বলে উঠলেন, বাবা, কে তা দেখো, এমন ভাব করছে যেন কোনো কেউ কেটাও। তুমি নিজেকে ভগবান ভাবো নাকি ছোকরা? 10 মিনিটে আমাদের অ্যাসেট 40% কমিয়ে দেবে, ইয়ার কি নাকি? তুমি জানো 10 মিনিটে আমি চাইলে তোমাকে মেরে দিতে পারি। এটা কিন্তু ইয়ার কি নয়। সত্যি শুনেও হাসি পাচ্ছে নীল। এত বড় বড় বাতেলা দিচ্ছ যে মনে হচ্ছে হাসতে হাসতে পেট ফেটে যাবে আমার। মিস্টার মল্লিকদের এবার কি জবাব দেবে নীল? শাস্তি কি আরো বাড়িয়ে দেবে? মিস্টার মল্লিকরা যখন নীলের আসল পরিচয় জানবেন, তখন কি হবে? মল্লিক পরিবারের কাছে আদ্রিতার সন্ধান না পেয়ে এবার ওকে কোথায় খুঁজতে যাবে নীল?